Fear begins where logic ends. Are you ready? ঢাকা শহরের সবচেয়ে পরিচিত আর ঝকঝকে জায়গাগুলোর একটা ধানমন্ডি। লেকের ধারের আলো, ক্যাফের ভিড়ে এখানে ভয় পাওয়ার কথা না। কিন্তু শহরের প্রতিটা জায়গারই একটা সময় আসে যখন আলো থাকলেও ভেতরে ভেতরে অন্ধকার ঢুকে পড়ে। রাত গভীর হলে গাড়ির শব্দ কমে যায়, লেকের পাশের গাছগুলো অদ্ভুতভাবে দুলতে থাকে, আর তখন ধানমন্ডিও আর চেনা থাকে না। আমার গল্পটা শুরু হয়েছিল ধানমন্ডির একটি অভিজাত অ্যাপার্টমেন্টে, কিন্তু এর শিকড় ছিল অনেক গভীরে। আমার ছোটবেলা কেটেছে পুরান ঢাকার জরাজীর্ণ গলি আর পুরনো আমলের দালানের মধ্যে। তখন থেকেই মা আমাকে একটা বিষয় খুব কড়া হুঁশিয়ারি দিতেন: রাতে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাবি না। ছোটবেলায় মা যখন এই কথা বলতেন আমি হাসতাম, ভাবতাম এসব বুঝি স্রেফ ডাইনি বুড়ির গল্প। একদিন কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করেছিলাম, কেন মা, আয়না দেখলে কি হয়? মা সেদিন আমার চিবুকটা ধরে খুব বিষণ্ণ স্বরে বলেছিলেন, দিনে আয়না যা দেখে তা রাতে শিখতে শুরু করে। আয়না স্রেফ কাঁচ নয় রে মা, ওটা একটা দরজা। তুই যদি বেশিক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকিস, ও তোর শরীরটা চিনে ফেলবে। মার সেই কথাগুলোর গভীরতা বোঝার মতো বয়স তখন আমার ছিল না। মনে আছে এক রাতের কথা, ঝুম বৃষ্টি হচ্ছিল। পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাওয়ার সময় মার ঘরের দরজায় আলো দেখে উকি দিয়েছিলাম। দেখেছিলাম মা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি আয়নার দিকে মুখ করে নেই, তিনি আয়নার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখ দুটো শক্ত করে বন্ধ, আর বিড়বিড় করে কিছু পড়ছেন। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তির সাথে তার লড়াই চলছে। আমি যখন মা বলে ডাক দিলাম, তিনি হঠাৎ করে কেঁপে উঠলেন। মার চোখে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনো মানুষের চোখে থাকার কথা নয়। তিনি তক্ষুনি একটা সাদা চাদর দিয়ে আয়নাটা ঢেকে দিলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, ভুল করিস না কোনোদিন। সেই রাতের পর থেকে ওই আয়নাটা আর কোনোদিন আমাদের বাসায় খোলা রাখা হয়নি। সময় নিজের গতিতে বয়ে গেল। মার মৃত্যু হলো, আমার বিয়ে হলো আরিফের সাথে। আরিফ আধুনিক মানুষ, এসব কুসংস্কারও একদমই বিশ্বাস করে না। আমরা ধানমন্ডি লেকের খুব কাছেই একটি 8তলা ফ্ল্যাটে সংসার শুরু করলাম। আমি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। শরীরটা একটু ভারী হয়েছে, মনটাও সারাক্ষণ খারাপ থাকে। একদিন বাসা সাজানোর সময় আরিফ হুট করে বলল, আমাদের বেডরুমে একটা অ্যান্টিক ডিজাইনের বড় আয়না দরকার। কাল শাঁখারি বাজারের দিকে একটা দারুণ আয়না দেখলাম। মার সেই পুরনো সতর্কবাণী মাথায় বাজতে লাগল। আমি মৃদু আপত্তি জানালাম, কিন্তু আরিফ হেসেই উড়িয়ে দিল। ও বলল, পুরনো দিনের ওইসব কুসংস্কার বাদ দাও তো। শাঁখারি বাজারের ওই গলিতে এক বৃদ্ধের দোকান থেকে ওটা কিনেছি, দেখলেই তোমার পছন্দ হবে। পরদিন যখন আয়নাটা বাসায় এলো, আমি ভেতরে ভেতরে কুঁকড়ে গেলাম। আয়নাটা বিশাল, তার উপরের কাঠের ফ্রেমে সাপের মতো আঁকাবাঁকা খুদাই করা নকশা। কাঁচটা যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশিই স্বচ্ছ। কেমন একটা ঠান্ডা নীলচে আভা তার ভেতর থেকে বেরোচ্ছে। আমি আরিফকে অনেকবার সরাতে বলেছিলাম, কিন্তু ও এক কথায় উত্তর দিল, তুমি এখন প্রেগনেন্ট, তাই হয়তো বেশি ভাবছ, এটা স্রেফ একটা আসবাব। আয়নাটা আসার পর প্রথম কয়েকদিন বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু 7 দিন পার হতেই ঘরের বাতাস কেমন যেন ভারী হতে শুরু করল। রাতে যখন সব লাইট নিভিয়ে দিতাম, মনে হতো ড্রয়িং রুমে কেউ একজন গম্ভীর হয়ে বসে আছে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল 10ম দিনে। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। পাশে আরিফ অঘোরে ঘুমাচ্ছে। আমি তাকালাম ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে। চাঁদের আলোতে আয়নাটা চকচক করছিল। আমি খেয়াল করলাম আয়নার ভেতরের যে প্রতিবিম্ব, সেটা যেন আমার সাথে পাল্লা দিতে পারছে না। আমি যদি নিঃশ্বাস নেই, আয়নার ভেতর আমিটা 1 সেকেন্ড পরে নিঃশ্বাস নিচ্ছে। আমি হাতটা একটু সরালাম, কিন্তু প্রতিফলিত আমিটা স্থির হয়ে আছে। তারপর খুব ধীর গতিতে হাতটা সরালো। আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। আমি নিজেকে বোঝালাম চোখের ভুল, চোখের ভুল। কিন্তু সেই রাত থেকে আর শান্তি পেলাম না। মাঝে মাঝে দেখতাম আয়নার ভেতরে বাষ্প জমে আছে, ঠিক যেমন কেউ আয়নার খুব কাছে গিয়ে নিঃশ্বাস ফেলে, অথচ রুমে আর কেউ নেই। এক ভোরে ঘুম থেকে উঠে আমি চিৎকার করে উঠলাম। আরিফ দৌড়ে এলো। আয়নাটা গত রাতে ছিল ড্রয়িং রুমে, এখন ঠিক আমাদের খাটের সামনে। আরিফ কাঁচুমাচু হয়ে বলল,
কাল রাতে তুমি তো বললে আয়নাটা বেডরুমে নিয়ে আসতে। আমি ঘুমে কাদা ছিলাম, তাও কষ্ট করে এনে দিলাম। এখন আবার ভয় পাচ্ছ কেন? আমি পাথর হয়ে গেলাম, কারণ আমি জানি গত রাতে আমি একবারও বিছানা থেকে উঠিনি। তাহলে আরিফ কার কথায় আয়নাটা টেনে আনল? ঘটনার চূড়ান্ত রূপ নিল যেদিন আরিফ অফিসের কাজে নারায়ণগঞ্জ গেল। আমি বাসায় একা। বিকেলের দিকে মাকে স্বপ্নে দেখলাম। মার সেই পুরনো কণ্ঠস্বর কানে বাজতে লাগল, আজ আয়নার সামনে যাস না, আজ ওরা বেরোবে। মা সবসময় বলতেন, সব জিন আগুনের তৈরি না রে, কিছু কিছু অভিশপ্ত কাঁচের ভেতরে বাস করে, কারণ কাঁচ মানুষকে নকল করতে পারে। রাত তখন 1:12। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে, ঝোড়ো বাতাসে জানলার কাঁচগুলো কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। এই অসময়ে কে? ভয়ে ভয়ে ইন্টারকমের ঝাপসা স্ক্রিনে তাকালাম। দেখলাম আরিফ দাঁড়িয়ে। ও তো বলেছিল ফিরতে অনেক রাত হবে। দরজা খুলতেই ও ভেতরে ঢুকল, কিন্তু কোনো কথা বলল না। ওর গায়ের রেনকোটটা ভেজা, অথচ লক্ষ্য করলাম ও যখন কার্পেটের ওপর দিয়ে হেঁটে গেল সেখানে কোনো পানির ছাপ পড়ল না। ও সরাসরি বেডরুমে গিয়ে বিছানার এক কোণে বসল। আমি অস্বস্তি নিয়ে বাথরুমে গেলাম হাত মুখ ধুতে। আয়নায় নিজের মুখটা দেখছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম বাথরুমের আয়নায় আমার পেছনে যে বেডরুমের খোলা দরজাটা দেখা যাচ্ছে, সেখানে খাটটা একদম খালি। বাস্তবে আরিফ খাটে বসে আছে, কিন্তু আয়নায় খাটের ওপর কারও প্রতিবিম্ব নেই। আমার কলিজা যেন শুকিয়ে এলো। আমি কাঁপতে কাঁপতে বেডরুমে ফিরে এলাম। আরিফ তখনও ওভাবেই বসে আছে। ও নিচু গলায় বলল, এক গ্লাস পানি দাও তো। ওর গলার স্বরটা কেমন যেন যান্ত্রিক, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি রান্নাঘরে যাওয়ার জন্যে ফোনটা হাতে নিতেই দেখলাম আরিফের কল আসছে। রিসিভ করতেই ওপার থেকে আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, শোনো, আমার গাড়ির চাকা পাংচার হয়েছে, আমি এখনও অনেক দূরে, কেউ বেল বাজালে একদম রেসপন্স করবে না। ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। তাহলে আমার সামনে বসা এই অবয়বটা কি? আমি বুঝতে পারলাম ওটা রক্ত মাংসের কেউ নয়, ওটা সেই অভিশপ্ত আয়নার এক অশুভ মায়া। ভয়ে কুকড়ে না গিয়ে আমি শেষ সাহস সঞ্চয় করে দেওয়ালের মেন সুইচটা এক ঝটকায় বন্ধ করে দিলাম। পুরো ফ্ল্যাট মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। মা বলতেন, ওরা মানুষের ভয়কে পুঁজি করে শরীর পায়, ওদের স্বীকার না করলে ওদের ক্ষমতাহীন। অন্ধকারে আমি দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়লাম। চোখ দুটো শক্ত করে বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করলাম। অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি ওটা বিছানা থেকে নেমেছে। কোনো পায়ের শব্দ নেই, শুধু কার্পেটের উপর দিয়ে ভারী কিছু একটা ঘষতে ঘষতে আমার দিকে এগিয়ে আসছে। ওটা আমার একদম কাছে এসে থামল। আমি অনুভব করতে পারছিলাম ওর পঁচাটে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কপালে লাগছে। হঠাৎ ওটা আমারই স্বামীর হুবহু স্বরে, কিন্তু খুব যান্ত্রিক গলায় ডাকল, আরিফ বলছি তো, একবার তাকিয়ে দেখো, তোমার জন্যে কি এনেছি। আমি উত্তর দিলাম না, কানে হাত দিয়ে শুধু দোয়া পড়ে যাচ্ছি। আমার কান্নার শব্দ গলায় আটকে আসছিল, কিন্তু আমি জানতাম আমি চোখ খুললেই ওটা আমাকে গ্রাস করবে। অন্ধকারে প্রায় অনন্তকাল কেটে গেল। হঠাৎ ভোরের স্তব্ধতা ভেঙে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনিটা কানে আসতেই ঘরের ভেতর এক তীব্র গরম বাতাসের ঝাপটা অনুভব করলাম। মনে হলো কেউ একজন খুব যন্ত্রণায় গোঙাতে গোঙাতে ঘর থেকে বেরিয়ে গেল। একটা ঝনঝন শব্দ হলো ড্রয়িং রুমের দিকে। আমি কয়েক মিনিট ওভাবে পাথরের মতো বসে রইলাম। ঘরটা একদম খালি, কেউ নেই। কিন্তু আমি শিউরে উঠলাম যখন দেখলাম বেডরুমের জানলার সিটকিনিটা খোলা, অথচ আমি নিজে রাতে সেটা লাগিয়েছিলাম। দেখি সেই বড় আয়নাটা মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে কাঁচের একটা টুকরোও ভাঙেনি। আমরা সেই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি 1 সপ্তাহর মাথায়। সেই আয়নাটা আমি আর সাথে নিইনি, ওটা শাখারি বাজারের ওই দোকানদারকেই ফেরত দিয়ে এসেছি। ওনার চোখে কোনো বিস্ময় ছিল না, ছিল এক অদ্ভুত ক্রূর হাসি। কিছুদিন আগে কাজে গিয়েছিলাম ওদিকে। সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমার চোখ গিয়েছিল ভেতরে রাখা একটি আয়নার দিকে। মাত্র 2 সেকেন্ডের জন্য আমি সেই আবছা প্রতিচ্ছবিটা দেখেছিলাম। একটা নারীর মুখ, অবিকল আমার মতো, কিন্তু তার চোখে কোনো মায়া নেই। সে কিচ্ছু বলেনি, শুধু স্থির হয়ে তাকিয়েছিল। আজ রাতে আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভাববেন,